পাপিয়াদি আমি বললাম পলিটিক্যাল গেস্টের কাছে যাওয়ার আগে আমি অরিত্রর কাছে যাব। অরিত্র, বুদ্ধিজীবী যারা তাদের জীবিকা বুদ্ধি দিয়ে চলে, আজ তারা বুদ্ধি বিক্রি করে দিয়েছেন নাকি তারা বুদ্ধির অসহায় হয়ে পড়েছেন, তাদের বুদ্ধি ব্যবহার করতে পারছেন না? তাদের মোমবাতি কোথায়, মোমবাতিগুলো কোথায় রেখেছেন তারা? অরিত্র, তুমি কি খোঁজ পেয়েছো? দেখুন, এই বুদ্ধিজীবী কথাটার মধ্যে যেহেতু একটা জীবিকার প্রশ্ন লুকিয়ে আছে, আর আমাদের এখানে যেহেতু জীবিকার সাথে রাজনীতি একটা ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে, তো সেই কারণে জীবিকার ওপরে ডিপেন্ডেন্সি থাকলে রাজনীতির ওপরে ডিপেন্ডেন্সি চলে আসে। অর্থাৎ আমি যদি কোনো একটা কাজ করি, আমি যদি একটা বই প্রকাশনা করি, আমি একটা সিনেমা বানাই, কি একটা কোথাও কবিতা পাঠ করি, যাই করি, সেটা যদি আমার রোজগার বা জীবিকা হয়ে থাকে এবং সেই জীবিকাটা যদি সরাসরি নির্ভর করে রাজনৈতিক দলের অঙ্গুলি লেহনের ওপর, তাহলে আমাকে কোথাও কোথাও গিয়ে সেই রাজনৈতিক দলের কাছে মাথা নত করতে হয়। এখানে পশ্চিমবঙ্গে বিষয়টা সেরকমই জায়গায় দাঁড়িয়েছে অনেকটা। তার কারণ এখানে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যারা এই ধরুন আর জি করের মতো ঘটনা নিয়েও যারা প্রতিবাদ করেছেন, এরকম বহু লোককে সরাসরি বিভিন্ন প্রোগ্রাম থেকে, বিভিন্ন অনুষ্ঠান থেকে বাতিল করে দেওয়া হয়েছে কেবলমাত্র সরকার বিরোধী কথা বলার জন্যে। এবং একটা অঘোষিত ফতেয়া এখানে জারি করে দেওয়া হয়েছে, যারা আইদার অন্য কোনো দল করেন অথবা সরকার বিরোধী অ্যাক্টিভলি বিভিন্ন জায়গায় কথা বলেন, সেটা সিনেমা কর্মী হতে পারেন, লেখক হতে পারেন, ছবি আঁকিয়ে হতে পারেন, নৃত্যশিল্পী হতে পারেন, তারা সরকারি কিংবা অন্যান্য এই ধরনের জায়গাগুলোতে কাজ পাবেন না। ইনফ্যাক্ট আপনি আরজি করার সময়ও দেখেছেন, এটাও বলে দেওয়া হয়েছিল যে পাড়ার ক্লাবগুলির প্রোগ্রামে কোন আর্টিস্ট আসবে সেটাও তৃণমূলকে জানিয়ে করতে হবে, যদি তৃণমূলের ছেলেরা সেটা অর্গানাইজ করে। ফলে এই জায়গায় যখনই আমার একটা প্রফেশনাল ইনসিকিউরিটি চলে আসবে, আমাকে তো খেয়ে পড়ে বাঁচতে হবে, তো তখন বিভিন্ন রকম আর্টিস্টরাই, বিভিন্ন রকম লেখকরাই তারা কিন্তু তাদের জীবিকার তাগিদে তখন বলছে, থাক বাবা, কিছু বলার দরকার নেই, আমি করে খাই, অন্তত জীবিকাটা মানে পেটের ভাতটা তো জোগাড় করতে হবে, এই হচ্ছে ফার্স্ট। তাহলে কি আরো একবার এদের কাছেও গিয়ে মেরুদণ্ড উপহার দিতে হবে যেমন পুলিশকে দেওয়া হয়েছিল? দেখুন, মেরুদণ্ড তাদেরকে শুধু উপহার দিলে হবে না, তাদেরকে আমরা যদি এক্সপেক্ট করি যে সিভিল সোসাইটি স্বতঃস্ফূর্তভাবে কথা বলবে, তার জন্য কথা বলার প্রেক্ষিত তৈরি করতে হবে। সবসময় যদি এই থ্রেট কালচারটা চলতে থাকে ঘোষিত এবং অঘোষিতভাবে, যে কথা বললেই আমি এমন আক্রমণ করব যাতে তার একেবারে জীবিকা বিপন্ন হয়ে যায়, তাহলে কোনোদিন কোনো বুদ্ধিজীবী কেন কোনো সুপারম্যান স্পাইডারম্যান এসেও কথা বলতে পারবেন না। এবং সর্বোপরি যে জায়গাটা, আমি মুর্শিদাবাদের কনটেক্সটটা ছোট করে বলে দিচ্ছি, আমাদের এই মুর্শিদাবাদ নিয়ে প্রথমত ওয়াকফ আইনটা নিয়ে কমপ্লিটলি একটা মিথ্যা তথ্য বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে। ওয়াকফ আইন কি, কেন অ্যামেন্ড করা হয়েছে, ইসলাম সম্প্রদায়ের মানুষদের মধ্যেও যে ডিসক্রিমিনেশন তারা ফেস করে এসছেন, সেইগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আজকে যে শামসেরগঞ্জ নিয়ে কথা বলছেন, এই শামসেরগঞ্জের একটা বিরাট বড় সমস্যা বেশ কিছুদিন আগে জাতীয় খবরের কাগজে উঠে এসেছিল, যে গঙ্গা নদী তার অববাহিকা পরিবর্তন করছে বলে শতাধিক পরিবার ঘর ছাড়া, দীর্ঘ বছর ধরে তারা কোনো ত্রাণ পান না, ভোটের সময় এলে কিছুটা ত্রাণ পাওয়া যায়, তারপর ডিএম বিডিও এরা আজ আসুন কাল আসুন করে ঘোরান, বহু পরিবার তারা ত্রাণ পান না, কারণ গঙ্গা অববাহিকা পরিবর্তন করায় তাদের ঘরবাড়ি সব ভেসে যাচ্ছে। এটা শামসেরগঞ্জের বহু পুরনো সমস্যা, কিন্তু সরকার কর্ণপাত করে না। এবং সর্বোপরি যে ইন্টারেস্টিং জিনিসটা আপনারা আলোচনার মধ্যে আনছেন না, সেটা হচ্ছে মুর্শিদাবাদে 125 কিলোমিটার প্রায় বর্ডার রয়েছে আমাদের সাথে বাংলাদেশের, তার মধ্যে মাত্র 42 কিলোমিটার বর্ডার হচ্ছে ল্যান্ড বর্ডার, বাকি পুরোটাই হচ্ছে নদী এবং নদীর অন্যান্য যে শাখা প্রশাখা তার সাথে বর্ডার। এবং এই যে একটা বিরাট বড় সিকিউরিটি ব্রিচ হয়েছে, আমাদের কাছে পরিষ্কার তথ্য রয়েছে, আমি আপনাদের নিউজ গ্রুপেও সার্কুলেট করে দিয়েছি, একটি 10 বছরের শিশুর ভিডিও রিসেন্টলি সারফেসড হয়েছে, যেখানে সে সরাসরি বলছে যে আমি মুসলিম এবং আমি হিন্দুদেরকে একেবারে টুকরো করে ফেলবো, আমি হিন্দুদেরকে, একটা শিশু, মানে তার থেকে এটা এই যে র্যাডিকালাইজেশন হওয়ার জন্য জামাতি ইসলামী গ্রুপ এবং হেফাজতে ইসলাম গ্রুপ, যারা বাংলাদেশের একটা গ্রুপ, এবং এটা দীর্ঘদিন ধরে এটা বিভিন্ন স্বরাষ্ট্র দপ্তরের ডকুমেন্টসের রেফার্ড আছে, তারা যে 13 দফা দাবি, যেটা শেখ হাসিনার আমলে এটা কন্ট্রোল ছিল, এরা এখন মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এই জায়গাগুলোতে বিভিন্ন স্লিপার সেল অ্যাক্টিভেট করে দিয়েছে, এবং এদের ইন্টেনশনটা হচ্ছে ওই বর্ডার এলাকাগুলোকে বিশৃঙ্খলা তৈরি করে অশান্তি তৈরি করা। এবং আপনি দেখুন যে এটা এতদিন আগে থেকে হওয়ার পরেও পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু এটা জানা কথা যে ওয়াকফ আইনটা হলে একটা অশান্তি সৃষ্টি হবে। ভারতবর্ষের অন্যান্য সমস্ত রাজ্যে কিন্তু প্রিভেন্টিভ মেজারমেন্ট নেওয়া হয়েছে, এখানে কোন রকম সেনসিটিভ জায়গাগুলোতে ব্যবস্থা নেওয়া হয়নি। হ্যাঁ, ওদেরকে এটা পাঠাচ্ছ না কেন? তুমি এখানে পাঠিয়েছো, ওখানে পাঠিয়েছো, ওদের পাঠাও না। পাঠানো এই মুহূর্তে প্রয়োজন, সেটা কখন কিভাবে পাঠাতে হবে সেটা আমারও প্রশ্ন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।